বর্তমান নাগরিকত্ব সমস্যা, এনপিআর এর সমস্যা, পরবর্তী দিকে আমরা দেখব হিন্দু রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে ভারতবর্ষ পুরো শেষ হয়ে যাবে, আমরা তো শেষ হয়ে যাবই। সেই জন্য আমাদের সংঘবদ্ধ প্রতিরোধ দরকার, সংঘবদ্ধ হওয়ার দরকার আমাদের। সেটা যেন আমরা যারা জানছি শুনছি তারা যেন অন্যের মধ্যে প্রচার করি এই ভাবনাটা, যে ভুল ভ্রান্তিজনক প্রচার যেটা করতে চাইছেন ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, শাখা রয়েছে, তাদের মধ্যে মতুয়াদের কথা বলছিলেন। মতুয়াদের তো পুরোপুরি বিভ্রান্ত করে দিয়ে তারা মনে করছেন যে আমরা নাগরিকত্ব যেন পেয়ে গেছি, কিন্তু নাগরিকত্ব পাওয়া অত সহজ নয়, নিঃশর্তে পেয়ে গেছি তারা মনে করছেন। সমস্ত কন্ডিশন ফুলফিল করেই মাত্র আবেদন করা যাবে। আজকে যে বিষয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনসিআর ন্যাশনাল সিটিজেন অফ রেজিস্টার অফ সিটিজেন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সেই সম্বন্ধে মূলত আলোচনা হবে। তো সেই সব আইনি বিষয় সেটা বলার জন্য বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তো তাদের কাছ থেকে আমরা শুনবো। তো আমি একটুখানি পিছিয়ে যাচ্ছি সেই বিষয়ে, তারা বলবেন এটা আশা করছি বিশেষ দিক সেগুলো, সেই জন্য আমি সেটা না বলে একটু পিছিয়ে যাচ্ছি। এটা প্রাসঙ্গিক হবে বলেই আমার ধারণা। আমরা মোটামুটি সবাই শুনেছি যে ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্ব, দ্বিতত্ত্ব অর্থাৎ মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, সেই দ্বিজাতি তত্ত্বের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব। কিন্তু আমরা যতদূর জানি যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি জাতীয়তাবাদী নেতা ছিলেন, কংগ্রেসের সঙ্গে ছিলেন, মুসলিম লীগের তিনি সমালোচক ছিলেন, তিনি এটা সমর্থক ছিলেন না। কিন্তু আস্তে আস্তে তিনি জাতীয়তাবাদী আন্দোলন থেকে, কংগ্রেস থেকে সরে মুসলিম দিকে যাচ্ছেন। তারপরে গিয়ে 1940 সালে লাহোরে গিয়ে রেজলিউশন নিচ্ছেন তারা, মুসলিম লীগ। সেখানে বলা হয় সেইখান থেকে পাকিস্তানের জন্মের সূচনা তিনি ডাক দিলেন, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্নাহ, এটা বলে প্রচারিত। আমরা সবাই মোটামুটি এটাই হয়তো ধারণা পোষণ করি। কিন্তু সেই লাহোর রেজলিউশনে পাকিস্তানের কথা তো বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোভারিন স্টেট কন্টিগুয়াস মুসলিম মেজরিটি এরিয়াতে হবে, সেখানে আরেকটা কনস্টিটিউয়েন্ট ইউনিটের কথাও বলা হচ্ছে। তো ডক্টর বি আর আম্বেদকর সেখানে বলছেন যে এই যে রেজলিউশন নেওয়া হলো, কনস্টিটিউয়েন্ট ইউনিট, সোভারিন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মুসলিমদের, এটা স্ববিরোধী। অর্থাৎ সেইখানে যেটা চাওয়া হলো সেখানে মুসলমানদের জন্য পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসাবে করে নেওয়া, ভাগ করে নেওয়া, এই কথাটা পরিষ্কার হচ্ছে না লাহোর রেজলিউশনে। সেখানে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। ডক্টর বি আর আম্বেদকরের এটা যেটুকু আমি বুঝেছি তার লেখায় এইটুকু প্রকাশ পাচ্ছে যে আলাদা পাকিস্তান তারা যে ভাগ করে নিয়ে, সেইটা যে সুস্পষ্টভাবে সেই রেজলিউশন বলা নেই। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই ভাগের দিকেই চলে গেল। কিন্তু কথা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হচ্ছে দুটো জাতি ভারতবর্ষে, হিন্দু জাতি এবং মুসলমান জাতি, সেটার প্রকৃত জনক কি মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব। তার আগে কয়েক দশকে যদি পিছিয়ে যাই বা 1 শতক পিছিয়ে যাই, ভারতবর্ষে আস্তে আস্তে হিন্দু জাতীয়তাবাদ এবং মুসলমান জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে। অর্থাৎ এটা অনেক আগের ঘটনা। হিন্দু জাতীয়তাবাদ এবং মুসলমান জাতীয়তাবাদের সৃষ্টি হচ্ছে, একটা বিভাজনের দিকে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা বিশেষজ্ঞ এই ব্যাপারে তারা আরো ভালো বলতে পারবেন যে কাদের মধ্যে এই উন্মেষটা আগে এলো, হিন্দুদের মধ্যে
হিন্দু জাতীয়তাবাদের উন্মেষটা তাদের মধ্যে আগে ঘটছে না মুসলমানদের মধ্যে আগে ঘটছে মুসলমান জাতীয়তাবাদ? তা আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বুঝি যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে যতক্ষণ না সংখ্যালঘুদের আলাদা করে দেওয়ার মানসিকতা তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত সংখ্যালঘুদের মধ্যে এই ভাবনাটা বোধহয় আসে না যে আমরা আলাদা থাকতে চাই। যখন বড় ভাই বা যিনি কর্তৃত্বশালী, যার সঙ্গে জনমত রয়েছে, জনশক্তি রয়েছে, তিনি যতক্ষণ না পর্যন্ত ছোটকে সংখ্যালঘুকে আলাদা করে দিতে চাইছেন ততদিন পর্যন্ত আমার মনে হয় যে সেই ছোটর মধ্যে আলাদা হয়ে থাকার প্রবণতা জন্মাবে না। তাহলে হিন্দু জাতীয়তাবাদ সৃষ্টি হচ্ছে, মুসলমান জাতীয়তাবাদ সৃষ্টি হচ্ছে। সেই কয়েকটা নামও নিয়েছেন ঘোষক মশাই বোধহয় কিছুক্ষণ আগে, কয়েকজন আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি তাদের নামও নিয়েছেন হিন্দু জাতীয়তাবাদ সৃষ্টির পিছনে, কিন্তু তাদের নামও আসে যারা হিন্দু জাতীয়তাবাদ সৃষ্টি করছেন। তারপরে একটা সময় আসছে হিন্দুত্বের কথা আসছে 1923 সালে। আমি প্রাসঙ্গিক কথা বলছি বলে আমার মনে হচ্ছে, খারাপ লাগছে না তো? সবাই এসে উপস্থিত হননি, একটু সময়ও আছে বোধহয়, সেই জন্য আমি একটু সময় নিয়ে বলছি। তাই কোনো অসুবিধা মনে হচ্ছে না তো? খারাপ লাগছে না তো আপনাদের? আচ্ছা, ঠিক আছে। তা 1923 সালে এক ব্যক্তি তিনি বলছেন যে হিন্দু জাতি মুসলমান জাতি দুটো আলাদা জাতি, তারা এক জায়গায় বসবাস করতে পারে না। 1923 সালে, 1940 সালে লাহোর রেজলিউশন হচ্ছে, 1923 সালে বলছেন, তিনি পুস্তক রচনা করছেন, তিনি বলছেন যে এটা হিন্দু নেশন, হিন্দুস্তান, এখানে হিন্দুরা বসবাস করবে, হিন্দু সংস্কৃতির জয়গান হবে, হিন্দু সংস্কৃতি মানে চলতে হবে। তো এখানে হিন্দুবাদে যারা রয়েছে দুটো ধর্মের নাম উঠে আসছে, ইসলাম আর খ্রিস্টান। তারা যারা ধর্মান্তরিত হয়েছে তারা আমাদেরই মানুষ, এই ভারতবর্ষেরই মানুষ, কিন্তু তথাপিও তারা এই হিন্দু নেশনের অংশ হয়ে কি তারা থাকতে পারবে? এই হিন্দু নেশনের, হিন্দু জাতির কি অংশ তারা আমরা মেনে নেব? তিনি বলছেন না, তাদের এটা জন্মভূমি, অর্থাৎ এটা পিতৃভূমি, কিন্তু এটা তাদের পুণ্যভূমি নয়। মুসলমানদের এবং খ্রিস্টানদের পুণ্যভূমি ভারতবর্ষ নয়। তাদের জন্মভূমি পিতৃভূমি ঠিক আছে, তারা ধর্মান্তরিত হয়েছেন, সেই জন্য তাদের জন্মভূমি পিতৃভূমি ভারতবর্ষ, সেটাও আমরা মেনে নেব, কিন্তু তাদের পুণ্যভূমি ভারতবর্ষ নয়। মুসলমানদের পুণ্যভূমি মক্কা, আর ইসলামদের খ্রিস্টানদের পুণ্যভূমি জেরুজালেম। এই জন্য তারা কখনো পূর্ণ আনুগত্য দেখাতে পারবে না ভারতবর্ষের প্রতি। তো তারা থাকতে পারে, শর্ত মেনে তাদের থাকতে হবে, তাদের হিন্দু সংস্কৃতি মেনে চলতে হবে, কিন্তু তারা পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ অধিকার তারা দাবি করতে পারেন না, তাদের সেটা দেওয়া যাবে না। 1923 সালে যে ভদ্রলোক বললেন, তারপরে আরো আমরা এখন যারা জানি, যারা এখন ক্ষমতাশীল গোষ্ঠী, তাদের মধ্যেও যারা এলেন, তাদের গুরুজুটিজি তারা বই পুস্তক রচনা করলেন। সেই 1923 সালে যে ব্যক্তি বলেছিলেন, সেই ব্যক্তির তত্ত্ব মেনে এরাও নির্মাণ করছেন এদের ভবিষ্যৎ কর্মসূচি, এরাও সেই কথাই বলছেন। তার মধ্যে এরা আবার একটা যোগ করলেন কমিউনিস্টদের কথা। কমিউনিস্টরা এই দেশে তাদের আনুগত্য স্বীকার করছে না কমিউনিস্টদের, কিন্তু এখন আলোচনা মূলত যেটা উঠে আসছে, তারাই ব্যাখ্যা দিয়েছিলেন যে ইংরেজদের, মানে ইংরেজদের, তারা তো খ্রিস্টান, সেই হিসাবে তারা বলছেন খ্রিস্টানদের তত্ত্ব একটু ধোঁয়াশা সৃষ্টি করে বললেন, তাদেরও আর্য হিসাবে ধরে নিচ্ছে। যারা এইসব পুস্তক রচনা করছেন এখন, যারা ক্ষমতাশীল গোষ্ঠী যে তত্ত্ব মেনে যারা চলেন, সেটা আর্য তত্ত্ব। তো ইংরেজদের আর্য ধরে নিয়ে তারা শেষ পর্যন্ত শত্রু হিসাবে বা প্রতিপক্ষ হিসাবে যাদের দাবিয়ে রাখতে হবে, যাদের ক্ষমতা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে
সেই আর্য মেনে নিয়ে খ্রিস্টানদের কথাটা উচ্চ রাখছেন, মূলত উঠে আসছে মুসলমান। সেই মুসলমানদের এতক্ষণ বক্তা যেটা বলছিলেন যে বিভাজন সৃষ্টি করে, অনেকে বলেন সেন্ট্রাল সিটিজেন ইত্যাদি ইত্যাদি করার প্রয়াস চলছে বলতে কি অনেকটা এগিয়েই গেছে। তো এই পরিস্থিতিতে যেটা হচ্ছে, এই যে তিনটে জিনিস এনআরসি বলেন, সিএ বলেন, এনপিআর বলেন, এই জিনিসটা যেটা হচ্ছে, মূল বিরোধটা কোন জায়গায়? তাড়াতে পারবে না, তাড়াবে কোন জায়গায় তাড়াবে? কিন্তু এইখানেই রেখে যদি দিতে পারে, আজকে সারা ভারতবর্ষে আন্দোলন সংগঠিত হচ্ছে, হিন্দু মুসলমান কোনো আলাদা বিভাজন করে নিয়ে হচ্ছে না। তার মূল জায়গায় যেটা আমাদের অধিকার যেমন সুরক্ষিত করতে হবে, সেটা তো দরকারই, যা নাগরিকহীন যাতে করে না দেয়। কিন্তু তার থেকে বড় আরো যদি আরেকটু দূরে তাকাই, এটা তো আমার কাছের সমস্যা, নাগরিকত্ব সমস্যা। আমরা সবাই বিপদে পড়বো, সে বিদেশ থেকে আসুক বা এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন, বংশ পরম্পরায় রয়েছেন, তারা সবাই বিপদে পড়বেন। ঘটি হোক, বাঙাল হোক, মুসলমান হোক, হিন্দু হোক, শিখ হোক, ঈসাই হোক, সবাই বিপদে পড়বেন। কারণ নাগরিকত্ব প্রমাণ করতে হবে সেই সুদূর অতীত থেকে। তাহলে মূল বিষয় যেটা এখানে, এই হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই আইনটা পাস হয়ে গেছে, এটা যদি এখন গেজেট নোটিফিকেশন হয়ে গিয়ে নিয়মকানুন তৈরি হয়ে যায়, নাগরিকত্ব সংশোধনী আইন, তার মানে যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী যেটা চাইছেন, সেই দিকে আরো কয়েক কদম এগিয়ে গেলেন। সেইটা হয়তো তারা করেও নেবে, যা মনে হচ্ছে। তারা তো ওই নিয়ম কানুন, সংবিধান কোনো কিছু তোয়াক্কা করছেন না। সারা দেশে যে বিক্ষোভ সংগঠিত হচ্ছে, যদি প্রকৃত গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার তারা যদি সেইটাকে মান্যতা দিতেন, তাহলে এতদিন পর্যন্ত তারা ঘোষণা করে ফেলতেন, আমরা যেটা আইনটা বানিয়েছিলাম জনগণ চাইছেন না, এই জন্য আমরা এটাকে বাতিল করে দিচ্ছি। কিন্তু তারা সেটা চাইছেন না, তারা সেটা করবেনও না বলে মনে হয়। তাদের অতীতের কর্ম, বর্তমান কর্ম এবং যারা তাদের মনের মধ্যে যেটা রয়েছে, তারা মুখে যেটা বলে ফেলছেন, এটা বোধহয় তারা করেই ছাড়বেন। তাহলে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, হিন্দু রাষ্ট্রের দিকে দিয়ে যায়। তাহলে সংবিধান তারা বলেছেন, এই যে যাদের আমি নাম বলিনি, কিন্তু তাদের যে মতবাদটা যেটা বলেছিলাম, তারা চাইছেন এই যে ভারতবর্ষে যেটা সংবিধান সৃষ্টি হয়েছে, সেই সংবিধান ভারতবর্ষের ঐতিহ্য আদর্শ মেনে হয়নি, সেই জন্য আমরা এটা বাতিল করে দেব। আমরা তার পরিবর্তে আনবো মনুর আদর্শে, যেটা মনু যেটা বলে গেছেন, মনুসংহিতায় যেটা আছে, স্মৃতিতে যেটা আছে, সেই অনুযায়ী হবে সংবিধান। অর্থাৎ সেই সংবিধানে হিন্দু ধর্মের যে বিভাজন, সেটাও প্রকট হবে। এবং তার আগে যারা বলেছেন মুসলমান, খ্রিস্টান, কমিউনিস্ট, তারা এখানে শত্রু বলে প্রতিপন্ন হবেন। সেই দিকে যদি চলে যায়, ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না। যেটা স্বামী বিবেকানন্দের কথা বলছিল আমাদের সঞ্চালক ভাই, সেই ভারতবর্ষ থাকবে না। রবীন্দ্রের যে ভারতবর্ষ মহাসাগরের কি ভারত তীর্থে যে কথাটা বললেন, সেটাও আর থাকবে না। সবার বিপদ। সেই জন্য আমাদের সচেতন হতে হবে। কাছেও আমরা যেমন দেখব বর্তমান নাগরিকত্ব সমস্যা, এনপিআর এর সমস্যা, পরবর্তী দিকে আমরা দেখব হিন্দু রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে ভারতবর্ষ পুরো শেষ হয়ে যাবে। আমরা তো শেষ হয়ে যাবই। সেই জন্য আমাদের সংঘবদ্ধ প্রতিরোধ দরকার, সংঘবদ্ধ হওয়ার দরকার আমাদের। সেটা যেন আমরা যারা জানছি, শুনছি, তারা যেন অন্যের মধ্যে প্রচার করি এই ভাবনাটা, যে ভুল ভ্রান্তিজনক প্রচার যেটা করতে চাইছেন ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, শাখা রয়েছে, তাদের মধ্যে মতুয়াদের কথা বলছিলেন। মতুয়াদের তো পুরোপুরি বিভ্রান্ত করে দিয়ে তারা মনে করছেন যে আমরা নাগরিকত্ব যেন পেয়ে গেছি, কিন্তু নাগরিকত্ব পাওয়া অত সহজ নয়, নিঃশর্তে পেয়ে গেছি তারা মনে করছেন। সমস্ত কন্ডিশন ফুলফিল করেই মাত্র আবেদন করা যাবে। সেই আবেদন করার পরে দেবেন কি দেবেন না, মহামান্য শাসক বর্গের হাতে করছে, নির্ভর করছে। আমি মতুয়া ঘরে, আমরা মনে করে বসে আছি যেন আমরা নাগরিকত্ব পেয়ে গেছি। নাগরিকত্ব অত সহজ নয় বন্ধু।
সেই জন্য সতর্ক হন, সাবধান হন। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যেটুকু দিয়ে গেছেন, ডক্টর বি আর আম্বেদকর যেটুকু দিয়ে গেছেন, মৌলানা আব্দুল কালাম, তার কথা বারে বারে উঠে আসা উচিত যে তিনি কি বলে গেছিলেন মুসলমান, তারা একটু জানবেন সেটা ব্যাপারে। তো আমি সেই সংঘবদ্ধ হওয়ার আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নিখিল বিশ্বাস সাহেবকে এবং তার সংগঠনকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তার মূল্যবান